59 লক্ষ। পৃথিবীর 2/3 রাষ্ট্রের মোট জনসংখ্যা এই পরিমাণে যায় নাই। এদেশে শুধু শিক্ষার্থী যারা 3 কোটি, প্রায় 3 কোটি, অনেক রাষ্ট্র, বিপুল সংখ্যক রাষ্ট্র, শতাধিক রাষ্ট্র, মোট জনসংখ্যা সেই পর্যায়ে যায় নাই। এই তারুণ্য এখন নতুন কিছু বলছে যে অতীতকে আর নয়, মানে অতীতের মলিন চেহারাকে, জীর্ণতাকে আমরা আর নেব না, নিতে পারছি না। এই নিতে পারছি না বলার যে একটা সম্মিলিত কোরাস, তার একটা সম্মিলিত মার্চ পাস্ট আমরা দেখেছি 24-এর বিপ্লবে। 24-এর বিপ্লবের থিম সংটা কি ছিল? অবশ্যই বৈষম্যের বিরোধিতা। অবশ্যই বৈষম্য আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ, আমাদের সমাজ, আমাদের বুদ্ধিবৃত্তিক ইনস্টিটিউট সমূহ সর্বত্র রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে জেঁকে বসেছে। আমরা এই বিগত কয়েক সপ্তাহে দেশের মিডিয়াগুলোতে বিভিন্ন গোলটেবিল বৈঠকে যে আলাপ হচ্ছে রাষ্ট্রের পুনর্গঠনের কথা, রিফরমেশনের কথা, সেখানে বৈষম্যের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে এবং নানা লক্ষণ নিয়ে আলোচনা হচ্ছে, নানা ডিজিজ নিয়ে আলোচনা হচ্ছে। যেমন ধরেন, এই বৈষম্যের একটা বাহিনী আপনি ধরে নিলেন ছাত্রলীগ, আপনি বলছেন ছাত্রলীগের এই প্রবণতা, এই প্রবণতা, এই প্রবণতা, আপনি বলছেন পুলিশের এই প্রবণতা, এই প্রবণতা, এই প্রবণতা। কিন্তু এই প্রবণতাগুলো জন্ম নিচ্ছে কোথা থেকে? বৈষম্যকে স্থায়ী এবং প্রাতিষ্ঠানিক আকার দেওয়া হচ্ছে কোন জিনিস থেকে? আপনারা দেখবেন 60-এর দশক থেকে নিয়ে এবং বিশেষ করে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়গুলোতে এদেশে সবচেয়ে নির্মমভাবে যে কাজটা হয়েছে সেটা হলো অপরায়ণের কাজ করা হয়েছে, আদারিং এর কাজ করা হয়েছে এদেশ, এবং সেটা করা হয়েছে কিসের উপর ভর করে? মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে। মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে এমন যুক্তি তৈরি করা হয়েছে যে যুক্তির ভিত্তিতে এমন কর্মকাণ্ডকে লেজিটিমেসি দেওয়া হয়েছে যার ভিত্তিতে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামাজ পড়ার কারণে শিবির টেক দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে এটা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে মেনে নেওয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে। বিগত যে রেজিমে আমরা ছিলাম সেটা কি ডেমোক্রেটিক রেজিম ছিল? নো। এমনকি সেটা কি সেখানে কি অ্যারিস্টোক্রেসি ছিল? তাও না। তাহলে সেখানে কি ছিল? সেখানে ছিল দুইটা জিনিস, একটা ছিল অলিগার্কি আর একটা ছিল মোনার্কিজম। এই যে অলিগার্কি তৈরি হলো, এই অলিগার্কি কতিপয়ের দ্বারা, কতিপয় দুর্বৃত্তের দ্বারা পরিচালিত একটা রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, এবং তাকে জারি রাখা হয়েছে এবং তাকে পাহারা দেওয়ার জন্য সারা দেশে এক ধরনের লাঠিয়াল বাহিনী ছড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সব কাজের বৈধতা দেওয়া হয়েছে। ছাত্রলীগ যা করেছে, পুলিশ তা করেছে। ছাত্রলীগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আচরণের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আওয়ামী লীগের নেতাদের বক্তব্য এবং প্রশাসনিক কর্তাদের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এই যে ব্যাপারগুলো ঘটলো, মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি ছিল বা বাংলাদেশের সংবিধানের যে মূলনীতি ছিল তার তো সম্পূর্ণ বিপরীত। এই যে বিপরীত ঘটনাগুলো চলমান থাকলো, একে আমাদের বুদ্ধিজীবীরা কেন মেনে নিল? একে কেন তারা সহ্য করতে পারলো এবং বললো এর কোনো বিকল্প নেই? কিসের ভিত্তিতে বলেছে? তারা বলেছে যেহেতু এই সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ফলে তার অপরাধকে ন্যায্যতা দেওয়া যায়। ফলে আপনি বলছেন এটা ওটা, ওখানে ওখানে সংস্কার করা দরকার। মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদ এই সমস্ত নৈরাজ্য এবং সমস্ত অপরাধ এবং দুর্বৃত্তায়নের যে বাহিনীগুলো, সমস্ত বাহিনীর সেনাঘাঁটি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এবং তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথাটা কি ওই অর্থে বলছি যে অর্থে তারা প্রতিষ্ঠিত করেছেন। দেখেন কি করা হয়েছে। এদেশে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাঙালি জাতীয়তাবাদের জন্য ছিল কমন একটা এনিমি। তারা কাকে কমন এনিমি বানালেন? তারা
কমন এনিমি বানালেন এমন মানুষকে যারা ইসলামিক চেতনার কথা বলে, এমন মানুষকে যারা দাড়ি টুপি রাখে, এমন মানুষকে যারা তাওহীদের বিশ্বাসকে ঘোষণা করে উচ্চারণ করে। অথচ আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে একজন হিন্দু পণ্ডিত তার গেরুয়া নির্বিঘ্নে পরিধান করবেন এবং নির্বিঘ্নে সম্মানের সাথে জীবনযাপন করবেন, একজন বৌদ্ধ ভান্তে তার ধর্মকর্ম করবেন, তার ধর্মবাণী প্রচার করবেন, নির্বিঘ্নে সম্মানের জীবনযাপন করবেন, এবং একজন খ্রিস্টান ফাদার তার ধর্মকর্ম করবেন, নির্বিঘ্নে তার জীবনযাপন করবেন, এবং অবশ্যই একজন আলেম তার ধর্মকর্ম করবেন, নির্বিঘ্নে নিরাপদে সম্মানের সাথে তার ধর্ম প্রচার করবেন এবং তার সংস্কৃতিকে ধারণ করবেন। কিন্তু ব্যাপারটা ঘটল কি, ইসলামী সংস্কৃতিকে প্রতিফলিত করে এবং প্রত্যেকটা উপাদানকে, পোশাককে, খাবার দাবারকে, উচ্চারণকে, ইনশাআল্লাহকে, মাশাআল্লাহকে, আলহামদুলিল্লাহকে, বিসমিল্লাহকে, সমস্ত কিছুকে, সমস্ত ব্যাপারকে আদারিং করা হয়েছে এবং এমন একটা ভাবধারা তৈরি করার চেষ্টা করা হয়েছে যেগুলো বাঙালি চেতনার বিরোধী। আপনি যদি এটার সাথে লড়তে না পারেন, আপনি রিকনসিলিয়েশন করতে পারবেন না। আপনি বলছেন সংবিধান পুনর্গঠন, সংবিধানের মধ্যে যা লেখা আছে তাকে, সংবিধানের মধ্যে তো সাম্যের কথা ছিল, মানবাধিকারের কথা ছিল, কই কেন এতদিন মানবাধিকার নির্বাসিত হলো? কেন এতদিন মানবাধিকার নির্বাসিত থাকলো? ন্যায় বিচারের প্রতিশ্রুতি আছে, কেন ন্যায় বিচার নির্বাসিত থাকলো? মানবাধিকার এখানে নির্বাসিত এবং জনগণের যে সমস্ত সাংবিধানিক অধিকার সবকিছু নির্বাসিত, তা সংবিধানে তো তা লেখাই ছিল। ফলে লেখা হয়ে গেলেই যে হয়ে যাবে তা কিন্তু না। এই গোটা ব্যাপারটাকে, রাষ্ট্রটাকে জনগণের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। যে সমস্ত উপাদানকে ব্যবহার করে সেই উপাদানের দুর্গকে আপনার ভাঙতে হবে। এই দুর্গ নিরাপদ রেখে সাংবিধানিক পরিবর্তন এবং বিভিন্ন ধরনের প্রস্তাবনা সম্ভবত দীর্ঘমেয়াদে কাজ করবে না এবং সেগুলো টেকসই হবে না এবং সেগুলোর সুফল জনগণ পর্যন্ত পৌঁছাবে না। আচ্ছা, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে দুটি কথা বলি। আমাদের বুদ্ধিজীবীরা বাঙালি জাতীয়তাবাদের যে একটা পিরামিড তৈরি করেছেন, একটা পিরামিড, এই পিরামিডের মানে রাজনৈতিক রূপটা এমন হয়, এই পিরামিডের গোড়ায় আছেন শেখ মুজিব আর চূড়ায় আছেন শেখ হাসিনা। পুরো একটা পিরামিড তৈরি করেছেন এবং এই পিরামিডটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের শিরোনামে, মুক্তিযুদ্ধের চেতনা শিরোনামে। এবং সেখানে কি করা হয়েছে যে যেন বাঙালি জাতিটা হঠাৎ করে 1971 সালে হঠাৎ করে মাথা তুলল। ব্যাপারটা কখনো এমন নয়। এবং এটা হয়েছে কিভাবে, আপনি বঙ্কিমচন্দ্র পড়েন, বঙ্কিমচন্দ্র কি করেছেন, বাঙালিদের স্তর বিন্যাস করেছেন। সর্বোচ্চ স্তরে রেখেছেন বৈদিকদেরকে, তারপরে রেখেছেন উপজাতিদেরকে, সর্বনিম্ন স্তরে রেখেছেন মুসলমানদেরকে। বঙ্কিম যেটা করেছেন কলকাতায় বসে, এবং রমেশচন্দ্র মজুমদার যেটা করেছেন, এমনকি শরৎচন্দ্র যেটা করেছেন, স্কুলের মাঠে খেলা হচ্ছিল মুসলমানদের মধ্যে এবং বাঙালিদের মধ্যে, মানে মুসলমান বাঙালি হতে পারে না। এই যে বাঙালি জাতীয়তাবাদের যে গোটা ন্যারেটিভ, এটা অনৈতিহাসিক এবং অবাস্তব। আপনি দেখবেন যে বাঙালিদের যে মুক্তিযুদ্ধ, বাঙালিদের মুক্তির সংগ্রাম, এই মুক্তির সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটা কখন? বাঙালি বলতে এই ভূমির অধিবাসীদের কথা বলছি। এই ভূমির প্রাচীন অধিবাসীদের বিবরণ আমরা গ্রিক বিবরণী থেকে পাই। আলেকজান্ডারের সাথে যারা এসেছিলেন তারাও বিবরণী দিয়েছেন, চৈনিক বিবরণী থেকে পাই। এখানে প্রায় 4000-5000 বছর প্রাচীন আমাদের সভ্যতা, এই ভূমির, এই জনপদের যারা বসবাস করতো তাদের সভ্যতা। আপনারা দেখবেন এই জনপদের অধিবাসীদেরকে নিন্দা করা হয়েছে বেদের মধ্যে। ঋগ্বেদে একটা পংক্তি আছে, প্রজাহ তিস্র অত্যায়মান। ঋগ্বেদ হচ্ছে বৈদিক সাহিত্যের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রজাহ তিস্র অত্যায়মান কথাটার ব্যাখ্যা করা হয়েছে আরণ্যক গ্রন্থাবলীর মধ্যে। আপনি ঐতরেয় আরণ্যক পড়ুন, সেখানের মধ্যে কি বলা হয়েছে যে এখানে যে প্রজাহ তিস্র অত্যায়মান বলা হয়েছে, সেখানে 3টা জাতির কথা বলা হয়েছে যারা অভিশপ্ত। এই অভিশপ্ত 3 জাতির মধ্যে প্রথম হচ্ছে বঙ্গের অধিবাসীরা। বঙ্গের অধিবাসীদেরকে অভিশপ্ত বলা হয়েছে। আপনি ঐতরীয় ব্রাহ্মণ পড়েন, সেখানে বঙ্গের অধিবাসীদেরকে বয়াংশী বলা হয়েছে, যারা অরণ্যে বসবাস করে পাখি তুল্য। দাস বলা হয়েছে, দস্যু বলা হয়েছে, ম্লেচ্ছ বলা হয়েছে, জবন
বলা হয়েছে, পৌরাণিক সাহিত্যের মধ্যে এটা করা হয়েছে। কেন করা হয়েছে? কেন করা হয়েছে জানেন? এই যে আর্যরা বাইরে থেকে এখানে আসলো, তারা ভারতের বিভিন্ন অঞ্চল সহজেই দখল করতে সক্ষম হয়েছে। যখন এই পূর্ব ভারতে আসলো, যখন এই বঙ্গীয় জনপদগুলোতে আসলো, এখানকার মানুষ প্রচন্ড তীব্র এবং দুঃসাহসী প্রতিরোধ করেছে। এই প্রতিরোধের সময়সীমা ছিল অন্তত 500 বছর। 500 বছর ধরে আর্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন।